নমস্কার দর্শক বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আমার আগের 5টা পর্ব আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন। আমি শেষ যে বিষয়টা আলোচনা করেছিলাম যে ভারতবর্ষ গত 10 বছরে একটা শক্তপোক্ত জায়গা করে নিয়েছে বিশ্বসভায়। আমাদের সামনেই একটা খুব বড় কঠিন অগ্নিপরীক্ষা আসছে। এই পশ্চিমবাংলা নামক রাজ্যটায় আমরা যার অধিবাসী, সেটা তো আমাদেরই জায়গা এবং আমাদেরই দায়িত্ব বর্তায় এটাকে বাঁচানোর। তাই এইটা বাঁচানোর পরীক্ষা হবে, সেটা হচ্ছে বিধানসভার নির্বাচন। কিভাবে এই রাজ্যটা গত 34+15 মানে 49 বছরে, অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দী ধরে রাজ্যটাকে ধীরে ধীরে শেষ করা হয়েছে, তার একটা খতিয়ান আমরা একটু একটু করে তুলে ধরব। আজকে যে জিনিসটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে শিক্ষানীতি। তার আগে একটা কথা বলে নিই, সেই শিক্ষানীতি নিয়ে বলার আগে, সেটা হচ্ছে যে এই যে অনেকেই বলেন যে বামফ্রন্ট তো এখন শূন্য হয়ে গেছে, হ্যাঁ ওরা শেষ হয়ে গেছে। না, আমি এটাকে এইভাবে দেখি না। বামফ্রন্ট কিন্তু শূন্য হয়নি, কারণ বামপন্থার যে কুশিক্ষাটা সেটা কিন্তু সমস্ত মাথায় রয়ে গেছে। এবং এইটা যে শুধু বামপন্থীদের মধ্যে, অর্থাৎ যারা সরাসরি বাম দলকে ভোট দেয় তাদের মধ্যে আছে তা নয়, এটা তৃণমূল এবং কংগ্রেস এবং অন্যান্য আরও যত আছে, এবং সাধারণ জনগণ, নিরপরাধ মানে একেবারে দলবিহীন জনগণ, তাদের মধ্যেও কিন্তু এই একটা কতগুলো ভুল ধারণা রয়ে গেছে। কাজেই সিপিএমকে একেবারে মুছে ফেলা যায়নি। দ্বিতীয়ত, ওরা যে ভোটে দাঁড়ায়, ওরা কিন্তু যথেষ্ট সংখ্যক আসনে ভোটে দাঁড়ায় এবং তাইতেই সর্বনাশটা ঘটায়। ওরা ওই যে 5% 3% ভোট পায়, সেই ভোট কিন্তু তাতে করে বিজেপির ভোট কমে যায় এবং শেষ পর্যন্ত ওই একই যে দল বা পশ্চিমবঙ্গকে সর্বনাশ করছে 15 বছর ধরে, তাকেই আবার জিতিয়ে দেওয়া হয়। অর্থাৎ সোজা কথা ভোট ভাগাভাগি হয়ে যায়। এই ভোটটা যেন, অর্থাৎ একটা ভোটও যেন এই কংগ্রেস বামেদের জোটে না যায়, কারণ এদের যদি জোটে যায় তাহলে আবার ওই বর্তমান তৃণমূল দলই ফিরে আসবে এবং আমাদের যে সর্বনাশ হচ্ছে সেটা হতে থাকবে। তা আমি কেন বামফ্রন্টের অনেকগুলো ভুল দেখাবো ধীরে ধীরে, তার মধ্যে আমি আজকে শিক্ষানীতি নিয়ে কথা বলবো। শিক্ষানীতির মাসুল বাংলা গুনছে, কি কি ভুল তারা করেছিল আমরা একটু একটু করে বলবো। একটা হচ্ছে ক্ষমতায় আসার 6 বছর পরে 1983 সালে বামফ্রন্ট কি করলো, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করে দিল, যদিও তাদের নেতাদের সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হতো। 1975 সালে কংগ্রেস সরকারের আমলে গঠিত হিমাংশু বিমল মজুমদার কমিশনের এক সুপারিশের উদ্ধৃতি দিয়েছিলেন সরকার। এই নিষেধাজ্ঞাকে তারা ন্যায্য প্রতিপন্ন করে। বলা হয়েছিল তখন যে ক্লাস 6 পর্যন্ত শিশুদের দুটো ভাষা শেখানো, তাদের উপর নিপীড়ন করা হয়, এটা অবৈজ্ঞানিক। কিন্তু ইংরেজি তুলে দেওয়ার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটা ছিল গ্রামের জেলাগুলোয়, মানে গ্রামীণ জেলাগুলোয় অবস্থিত যে সমস্ত যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর প্রাথমিক শ্রেণীতে ছাত্র ভর্তির সংখ্যা বাড়ছিল না, কারণ বাম নেতারা চেয়েছিলেন বেশি ছাত্র ভর্তি দেখিয়ে বেশি কৃতিত্ব দাবি করতে। মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা বাড়ানো রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে ইংরেজি শিক্ষাকে দুর্বল করার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল, কারণ মাধ্যমিকের সংখ্যা বাড়ালে রাজ্য সরকারের কৃতিত্ব বাড়ে। ইংরেজিতে বেশি ছাত্রছাত্রী, দেখা গেছে যে ইংরেজিতেই বেশি ছাত্রছাত্রী ফেল করতো, তাই ইংরেজি তুলে দাও, পাসের সংখ্যা বাড়িয়ে দাও, সস্তায় বাজিমাত করা বলে। এবার এই ক্লাস 6-এ কী করালো, ABCD শেখানো হতে লাগলো। এটা একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কেন দুঃখজনক ব্যাপার সেটা সবাই অনুভব করতে পারবেন। 10ম শ্রেণীর সিলেবাস এত কাঁচা যে সেটা পড়ে কেউ ইংরেজি শিখল না।
প্রায় দুটো প্রজন্ম, মানে দুটো জেনারেশন ইংরেজি না শিখে তারা মার খেতে লাগলো। তারা ইংরেজি লিখতে পারে না, কোথাও ইংরেজি পড়তে পারে না, ইংরেজি বোঝে না। ব্যতিক্রম আছে, তার মধ্যেও ব্যতিক্রম ছিল। আমি ব্যতিক্রমের কথা ধরবো না, আমি অধিকাংশের কথা ধরবো, গড়পড়তার কথা ধরবো। এইভাবে কি দেখা গেল, তারপরে দিনে দিনে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়ছে, আর বাংলা মাধ্যম স্কুলের হাল খারাপ হতে থাকছে। ক্রমশ আর্থিকভাবে যারা সচ্ছল, যাদের ক্ষমতা আছে, তারা ভয় পেল যে সন্তানদের বাংলা মাধ্যমের বদলে ইংরেজি মাধ্যম স্কুলে তারা ভর্তি করতে চাইল। খুব স্বাভাবিক, এটাকে দোষ দেওয়া যায় না। এই প্রবণতা একটা কাল্ট সিম্বল হয়ে গেল, মানে এই আমার একটা স্ট্যান্ডার্ড আছে, আমি ইংলিশ মিডিয়াম পড়ি, আর যারা নিচু শ্রেণীর তারা ওই বাংলা মাধ্যমে পড়ে। তার ফলে একটা অদ্ভুত শ্রেণী বিভাজন শুরু হলো। যে শ্রেণী বিভাজন সিপিএম তুলে দিতে চায়, ওরা শ্রেণী বিভাজন তৈরি করলো। আর এখন এমন হাল দাঁড়িয়েছে যে যারা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন তাদের আমরা ছোট না করেই বলছি, রিক্সা চালকরাও পাড়ায় যে সমস্ত গজিয়ে উঠছে হঠাৎ অত্যন্ত নিম্নমানের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারা ভালো বাংলা মাধ্যম স্কুলে না পড়িয়ে ওই নিম্ন মানের যে ইংরেজি মাধ্যম সেখানে ভর্তি করায়। দুজনে মিলে খেটে বা রিক্সা চালিয়ে বা মোটেগিরি করে যদি 11,000 টাকা রোজগার হয়, তাহলে 6,000 টাকা খরচ করে দেয় ওই নিচু মানের একটা ইংরেজি মিডিয়াম পাড়ার একটুখানি একটা বাড়ি, দোতলা বাড়িতে একটা ইংরেজি মিডিয়াম স্কুল আমার পাড়াতেই আছে, ইংরেজি পড়িয়ে। আর সঙ্গে আছে 2 টাকার চাল, ফ্রিতে গ্যাস আর নগদ অনুদান। তো তারা ভাবে তবু তো ছেলে মেয়ে ইংরেজি শিখছে। আমার বাড়ির সামনেই আছে এরকম একটা স্কুল, তার সামনে যে বাংলা মাধ্যম স্কুল ছিল সেখানে 700-র মধ্যে 700 ছাত্রছাত্রী ছিল। আমি নিজে গিয়ে খবর নিয়েছি, ছাত্রছাত্রীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 300। হেডমাস্টার মশাই নিজে আমাকে বলেছিলেন। তার ফল কি হলো, কিছুদিন পরে সেটা হিন্দি মাধ্যম হয়ে গেল। কেন না, শিক্ষকগুলো কর্মহীন হয়ে পড়ছিল। যেহেতু ওই অঞ্চলে হিন্দি ভাষীর সংখ্যা বেশি, কাজেই স্কুলটাকে বাঁচানো গেল। আর একটা স্কুলে 6টা ক্লাসের জন্য হেডমাস্টার নিয়ে 6 জন শিক্ষক, কেউ বিশ্রাম পান না। একটা ক্লাস থেকে আর একটা ক্লাস, দুটো ক্লাসের মধ্যে যে বিশ্রাম থাকে সেটা পেলেন না। এই প্রবণতা একদম গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আর বাংলা মাধ্যম স্কুলগুলো ছাত্রের অভাবে ধুঁকছে, বন্ধ হচ্ছে, বা যেমন বললাম হিন্দি মাধ্যম স্কুলে কনভার্টেড হয়ে যাচ্ছে। বাংলা মাধ্যম স্কুলে গ্রন্থাগারে উঠে গেছে, লাইব্রেরি। আমরা ছোটোবেলায় লাইব্রেরি থেকে বই কত ভালো ভালো বই পেয়েছি, সেখান থেকে শিখেছি। এখন বই লাইব্রেরি আছে কিনা তাই লোকে জানে না। একটা লাইব্রেরি ছিল, একটা আলমারিতে কিছু বই তালা দেওয়া আছে, এবং সেই তালা হয় সেই ঘর খোলা হয় না, আলমারি খোলা হয় না। দ্বিতীয় কথা, এটা একটা কর্পোরেট ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এই ইংরেজি মাধ্যম স্কুল ঘটা। কোটি কোটি টাকা আয়, আর সব মালিক বাইরের। বাড়ির বাঙালি মালিকরা অবাঙালিদের কাছে স্কুল বিক্রি করে দিচ্ছে। জ্যোতি বসুর আত্মসহায়ক ছিলেন জীবন কৃষ্ণ ঘোষ, তার একটা ইংরেজি মাধ্যম স্কুল খুলেছিলেন। তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার নামে, স্ত্রীর নামে ইংরেজি মাধ্যম স্কুল খুলেছিলেন। এই স্কুলগুলো বাম দলগুলোর পার্টি ফান্ডে বিশাল অঙ্কের চাঁদা দিত, আর তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই ট্রেন্ড বজায় রেখেছে। অর্থাৎ তারা এখন তৃণমূলকে চাঁদা দিচ্ছে। শুধু আগে সিপিএম বা অন্য বাম দল সুবিধা ভোগ করতো, আর এখন করে তৃণমূল। পার্সেল তুলে দেওয়ায় বাঙালিরা বাংলা ভুলে গেছে, ইংরেজিও ভালোভাবে শেখে না। সর্বভারতীয় স্তরে বাঙালির অবনমনের মূলে এই শিক্ষানীতি। মাধ্যমিক স্তরের ইংরেজি পাঠ্যক্রমকে আরও সহজ করার জন্য পুনর্গঠন করা হয়েছিল। ফলে রাজ্যের ছাত্ররা সর্বভারতীয় পরীক্ষায় এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে থাকে। পাঠ্যক্রমকে এমন তরল করে দিয়েছে যে তারা কিছুই শিখছে না। প্রাথমিক স্তরে ইংরেজি আবার চালু হবে কি না তা পরীক্ষা করার জন্য 1999 সালে পবিত্র সরকার কমিটি গঠন করা হয়েছিল। কমিটির ফলাফলের ভিত্তিতে 2004 সালে প্রথম শ্রেণীতে আবার ইংরেজি চালু করা হয়েছিল। বাংলার কয়েক প্রজন্ম ইংরেজি না শিখে বড় হয়ে গেল।
তার চেয়ে সাংঘাতিক যা হয়েছে তা হলো ইংরেজি না শেখানোর ফলে লোকে বেশি করে ইংরেজি মাধ্যম স্কুলে বেশি খরচ করে সন্তানদের ভর্তি করাতে থাকে, বেশি করে ইংরেজি মাধ্যম স্কুল স্থাপিত হতে থাকে, আর অন্যদিকে বাংলা মাধ্যম স্কুলগুলোতে ছাত্রী সংখ্যা কমতে থাকে এবং বহু ভালো স্কুল যথেষ্ট সংখ্যায় ছাত্র না পেয়ে তাদের নাভিশ্বাস উঠতে থাকে। স্কুল কলেজগুলোর অবনতির আরও কারণ আছে। কেউ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধানকে মানে না, মানতে অমান্য করতে শুরু করে ওই বামফ্রন্ট আসার 1-2 বছরের মধ্য থেকেই, কারণ সেই সিপিআইএম ইউনিয়ন। ফলে পঠন পাঠনের মান দ্রুত নিচে নামতে থাকে। এতে আরও বেশি করে ইংরেজি মাধ্যম স্কুলের রমরমা ও বাংলা মাধ্যম স্কুলের হাঁড়ির হাল হতে থাকে। ক্যাডার রাজ শুরু হয় 1977 থেকে। কেবল এক দীর্ঘ বামের সূচনা হয়েছিল এটা বলা যাবে না, এটা যেন তারা একটা ঋণ শোধ করছিল। কীরকম? এক সীমাহীন পর্বের সূচনা হয়েছিল। ভোট লুটের জন্য ক্যাডারদের অবদানের ঋণ শোধ করেছে কৃতজ্ঞ বাম সরকার। তারা সরকারি চাকরি তৈরি করেছে, তাদের প্রয়োজন হোক বা না হোক তাতে কিছু আসে যায় না। 10 লাখেরও বেশি সরকারি কর্মী বাহিনী তৈরি করেছে। সারা দেশে এই ধরনের সবচেয়ে বড় কর্মী বাহিনীর মধ্যে অন্যতম তৈরি করা হয়েছিল। প্রয়োজন ছিল না, এতগুলো কর্মচারীর প্রয়োজন ছিল না। সরকারের ক্ষমতায় আসার 3য় বছর থেকে, মানে 1979 থেকে এই নিয়োগ অভিযান শুরু হয়। এটা আগস্ট 2010 পর্যন্ত এরমভাবে চলেছে। বিভিন্ন অধিদপ্তর যেমন খাদ্য ও অসামরিক সরবরাহ, কৃষি, দমকল এবং যুব সেবায় নিয়োগ দিয়ে বেশিটাই অপ্রয়োজনে, যাতে বামপন্থী কর্মী সংগঠন গড়া যায়। আর এরাই ছিল বামফ্রন্টের ভোটে জেতার জন্য মাঠে নামা সৈনিক, মাঠে লড়াই করা সৈনিক, যাকে বলে মেঠো সৈনিক, মানে গ্রাউন্ড সোলজার, ফুট সোলজার। চাঁদা তোলা, এরা চাঁদা তুলতো, ছাপ্পা ভোট দিত, পোস্টার ছাঁটতো, সব কাজ এদের দিয়েই করা হতো। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও শুধু দলীয় ক্যাডার ও তাদের আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্যের প্রায় সর্বত্র 2 থেকে 3 জনের বেশি সরকারি কর্মচারী আছে এমন বেশ কিছু পরিবার আছে। স্বজনপ্রীতির অভিযোগকে আজগুবি বলে উড়িয়ে দেওয়া যায় না। এই বেপরোয়া নিয়োগ কোষাগাড়ি খালি করেনি, রাষ্ট্রের মেধাতন্ত্রকেও হত্যা করেছে। একটা উদাহরণ দিই। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এন্ট্রান্স এটসেট্রা বলে যে পরীক্ষা হয় তার একটা উচ্চমান সেই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রচন্দ্র, দ্বিজেন্দ্রলালদের সময় থেকে চলছে। তবে এই পরীক্ষা সবার জন্য সমান না। সবচেয়ে বেশি নম্বরের পরীক্ষা দিতে হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য। এরাই প্রকৃত ডব্লিউবিসিএস হয়। তবে যেহেতু বিচারক নিয়োগের জন্য একটা পরীক্ষা হয় আলাদা করে, তাদের বলা হয় ডব্লিউবিসিএস জুডিশিয়াল। তাই প্রথমোক্তদের বলা হয় ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা শুধুই ডব্লিউবিসিএস। এরা জয়েন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট আর ডেপুটি কালেক্টর হিসাবে। বস্তুত এরাই রাজ্য সরকারের সব প্রশাসনিক দায়িত্ব সামলায়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে ডিরেক্টর, স্পেশাল সেক্রেটারি বা সেক্রেটারি পর্যন্ত। আইএসরা অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়। এই পরীক্ষার বাকিদের কম নম্বরের পরীক্ষা দিতে হয় এবং তারা সব অ্যালায়েড সার্ভিসে যোগ দেয়। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার সঙ্গেই ঠিক করলো যে ব্যাকডোর দিয়ে তারা 100 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ঢুকাবে। সেখানে ডব্লিউবিসিএসদের 1100 নম্বরের পরীক্ষা দিতে, যেখানে ডব্লিউবিসিএসদের পরীক্ষা দিতে হতো আগে 1100 নম্বরের। 6টা মেন বিষয় আর 3টে স্পেশাল বিষয়। এটা একদম এর স্তরের হাই অনার্স লেভেলের বা এমএসসির প্রথম দিককার লেভেলের। সেখানে 1978 সালে পরীক্ষাটা হয়েছিল। মূল পরীক্ষা নিয়ম অনুসারে পরীক্ষাটা 1978 সালে ফেব্রুয়ারিতে হয়ে গিয়েছিল। আর বামফ্রন্ট কী করলো, ওই বছরের জুন মাসে একটা পরীক্ষা নিল মাত্র 400 নম্বরের। তাদের বয়স করে দেওয়া হলো 30 থেকে 40। যদিও মূল ডব্লিউবিসিএস পরীক্ষার বয়স ছিল 21 থেকে 30, কিন্তু এদের মধ্যে থেকে বেছে বেছে সিপিএম ক্যাডারদেরই নিয়োগ দেওয়া হয়েছিল। কিছু নিরপেক্ষ প্রার্থী নেওয়া হয়েছিল মুখ রক্ষা করতে। বছরে ডব্লিউবিসিএস এর শূন্য পদের সংখ্যা বড়জোর 25 থেকে 30। সেই নিয়োগ তো হয়ে গিয়েছিল, অর্থাৎ এই 100 জন সম্পূর্ণ অতিরিক্ত এদের মাইনে সবচেয়ে বেশি।
তার মানে রাজ্যের ঘাড়ে বোঝা চাপানো হয়েছিল শুধু কর্তাভজা প্রশাসক নিয়োগের জন্য। কিন্তু ভাগ্য ভালো যে সেই সময় ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন ও আইএসদের তরফে প্রবল বাধা দেওয়া হয়েছিল, তাই এই কাজ ভবিষ্যতে আর করা সম্ভব হয়নি, তাহলে পুরো ধসে যেত। শিক্ষায় জারতন্ত্র। প্রথম বাম সরকার বাংলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিষ্ঠান পরিচালনার পুরো ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়ে নেয় সরকার। সরকার কেন নিল না, যাতে ওদের উপর খবরদারি করা যায়। যদিও এই পদক্ষেপে দোষগুণ নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এতে সন্দেহ নেই যে সমস্ত স্কুলের জন্য এই বৃহৎ সরকারি ব্যয়ের কারণে শিক্ষা বাজেটে চাপ পড়ছিল। কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা শিক্ষার মানের উপরও ছায়া ফেলেছিল। 1977 সালে প্রায় 41,941টা প্রাথমিক বিদ্যালয়, 3,201টা জুনিয়র উচ্চ বিদ্যালয় মানে অষ্টম শ্রেণী পর্যন্ত, আর 3,661টা মাধ্যমিক বিদ্যালয় এবং 967টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। 1982 সালে এই বিদ্যালয়গুলোর প্রতিটাকে শিক্ষকদের বেতনের জন্য সম্পূর্ণ আর্থিক সহায়তা দিতে তাদেরকে সরকারের গ্র্যান্ট ইন এড প্রকল্পের আওতায় আনা হলো। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি তুলে দিল। সরকারি নিয়ন্ত্রণের ফলে এই স্কুলগুলোয় দলীয় ক্যাডার নিয়োগ করা হয়। বামপন্থীদের সমর্থন ঘাঁটির মেরুদণ্ড হয়ে ওঠে। স্পষ্ট দেখা যাচ্ছে যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলোকে পুরোপুরি কন্ট্রোলে নেওয়ার জন্য এই স্টেপটা নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আরও বেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করে যাতে ছাত্র ভর্তির সংখ্যা বাড়ানো যায়। কিন্তু সেই নীতিও ছিল রাজনৈতিক ফায়দা হাসিলের লোকে। যেহেতু স্কুলগুলো সরকারের থেকে সম্পূর্ণ অনুদান পেতে লাগলো, তাই তারা এর ভাষার নীতিও অনুসরণ করতে বাধ্য ছিল এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সিপিএম ইউনিয়নে অংশগ্রহণের অনুমোদন দিতেও বাধ্য হয়েছিল। অর্থাৎ যারা শিক্ষক ও অশিক্ষক সবাইকেই ওই সিপিএমের ইউনিয়নে যোগ দিতে হবে। ইউনিয়ন অনুপ্রবেশ। যেহেতু উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, বাম নেতারা ইউনিয়নগুলোর মাধ্যমে কী করলো, প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়ার উপর জোর দিতে লাগলো। এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছিল, কারণ বাংলার শিক্ষক ইউনিয়নগুলো বামফ্রন্ট সরকারের নীতিসমূহকে রক্ষা করতে এক বড় ভূমিকা পালন করেছিল, যদিও সেই সব নীতিতে ত্রুটি ছিল এবং ছাত্র শিক্ষক সম্প্রদায়ের কাছে সেগুলো গ্রহণযোগ্যও ছিল না। এই শিক্ষক সম্প্রদায়কে, গোটা শিক্ষক কুলকে নিজেদের ছত্রছায়ায় আনবার চেষ্টা করতে গিয়ে বামফ্রন্ট সিপিএম নিয়ন্ত্রিত শিক্ষক সংস্থাগুলোর সদস্যপদ বাড়ানোর সমস্ত উপায় কাজে লাগায়। যেমন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, আর কি ছিল পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই ছড়ি ঘোরানোর দায়িত্বে ছিলেন সত্যপ্রিয় রায় নামে এক ভদ্রলোক ও তার নর্ম সহচরী অনিলা দেবী। সিপিআইএমের নেতৃত্বাধীন সরকার কিভাবে তার নীতির সমর্থন আদায় করতে শিক্ষকদের ব্যবহার করেছিল তার এক উজ্জ্বল উদাহরণ হলো এই রাজ্যচালিত পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের কার্যনির্বাহী কমিটিতে শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি। অর্থাৎ এই বোর্ডগুলোতে সেই সব শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হতো যারা ওই বাম ইউনিয়নের মেম্বার। অর্থাৎ বোর্ডটা পুরোপুরি চালাচ্ছে কিন্তু পার্টি। 1980-র দশকের মাঝামাঝি সময় সরকার মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলে বাম শিক্ষক প্রতিনিধিদের ঢোকানোর জন্য নিয়ম সংশোধন করে, নিয়ম বদলায়। বোর্ড এবং কাউন্সিলের শিক্ষক প্রতিনিধিরা এরপর এবিটি এর সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়। অর্থাৎ বাম কর্মীরাই শিক্ষাক্ষেত্রে ছড়ি ঘোরাতে শুরু করে। এটাই তাণ্ডবের আকার নেয়। স্কুলে পড়ানো প্রায় বন্ধ হয়ে যায়, এমনকি স্কুলে চক ডাস্টারও থাকতো না। একইভাবে স্কুল ও সেনেটের ম্যানেজিং কমিটিতে বাম শিক্ষক প্রতিনিধির সংখ্যা এবং সিন্ডিকেটও বেড়েছে। এই সংস্থাগুলোয় অবাম দলগুলোর প্রতি অনুগত শিক্ষক থাকতোই না, মানে অবাম দলের, বাম দল ছাড়া অন্য দলের কোনো শিক্ষক থাকতো না। অবস্থাটা এমন হলো যে অপেক্ষাকৃত গরিব ঘরের ছেলেমেয়েরা বাংলা মাধ্যম স্কুলে যায় শুধু মিড ডে মিলের জন্য।
বিশ্ববিদ্যালয়ের সিনেট দলের ক্যাডারদের কথা শুনে চলতে হতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সন্ত ভট্টাচার্য। তাকে একদিনও সুস্থভাবে চেয়ারে বসে কাজ করতে দেয়নি এই অশিক্ষক কর্মচারীরা। পিছনে থাকতো দলদাস অধ্যাপকবৃন্দ। অধ্যাপকরাও সেটা সমর্থন করতেন। যখন এক বাঙালি কংগ্রেসী নেতা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যঙ্গ করে বলেছিলেন যে তিনি একজন বেগার শ্রমিক এবং সর্বদা তার পার্টির লাইন মেনে চলেন, তখন তিনি বলেছিলেন, ঠিকই বলেছ, আলিমুদ্দিন স্ট্রিটের আমি বেগার শ্রমিক। মুখ্যমন্ত্রী উত্তর দেখিয়ে দেয় কিভাবে এই দল রাজ্য শাসনে বেশি বেশি করে নাক গলাতো। বাংলায় 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সরকারের প্রধান রাজনৈতিক পরিচালনাকারী দল সিপিআইএম নেতৃত্বে কমিউনিস্টকরণ শুরু হয়। জ্যোতি বসুর দলে বিরাট দাপট ছিল। সরকারের দৈনন্দিন কার্যে পার্টির হস্তক্ষেপ করার ব্যাপারে তৎকালীন সিপিএম রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তের সঙ্গে তার মতবিরোধ হয়েছিল, এবং তা এতটাই যে পার্টির বিশ্বস্তদের খুশি রাখার জন্য শিক্ষকদের পদ তৈরি করতে দাশগুপ্ত আবদার করেছিলেন। সে আবদার বসু অগ্রাহ্য করেছিলেন, কিন্তু প্রমোদবাবু মারা যাওয়ার আগে চাপ দিয়ে শেষ পর্যন্ত তা আদায় করেন এবং তাই আদল হয়ে ওঠে। 1983 সালে সম্ভবত প্রমোদ দাশগুপ্ত মারা যান, এবং কিন্তু তিনি যা করার কাজ সর্বনাশটা করে দিয়েই মারা গেছেন। সরকারের সদর দপ্তর রাইটার্স ছিল, কিন্তু তার রিমোট কন্ট্রোল থাকতো আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএমের সদর দপ্তরে। ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে হোক বা আইএএস এবং আইপিএস অফিসারদের পোস্টিং হোক, সমস্ত বড় প্রশাসনিক সিদ্ধান্ত ওই আলিমুদ্দিন স্ট্রিটের অনুমোদনের দিকে মুখ চেয়ে থাকতো। রাজীব গান্ধী তারা অনেক খারাপ কাজ করলেও একটা ভালো কাজ করেছিলেন। কেন্দ্রের টাকায় প্রতি জেলায় একটা করে মডেল বিদ্যালয় খোলার প্রস্তাব দিয়েছিলেন, নবোদয় বিদ্যালয় নামে। তখন অন্য সব রাজ্য মেনে নিলেন, কিন্তু বামফ্রন্ট নিল না, কারণ তাতে তাদের ছড়ি ঘোরানোর সুযোগ থাকবে না। আবার সব রাজ্য যেখানে সিবিএসই পাঠ্যক্রম মেনে নিল, এআইসিটি করে সিবিএসই পাঠ্যক্রম মেনে নিল, তখন বামফ্রন্ট সরকার তা না মানল না। তারা একটার পর একটা অবৈজ্ঞানিক পাঠ্যক্রম চালাতে লাগলো। তাদের উদ্দেশ্য ছিল দলতন্ত্র বজায় রাখা। এর ফলে কী হলো, বাংলার ছাত্ররা সর্বভারতীয় পরীক্ষা, আইআইটি, ট্রিপলি সমস্ত পরীক্ষায় পিছিয়ে পড়তে লাগলো। সেই ধারা কিন্তু এখনও চলছে। স্কুলে অযোগ্য ব্যক্তিদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। আমি স্কুলে সমীক্ষা চালিয়ে দেখেছি যে কোথাও পাঠাগার বা গ্রন্থাগার নেই। ছাত্রদের মান দিনে দিনে অত্যন্ত নিচের দিকে যাচ্ছে, আর বেসরকারি স্কুলগুলো টাকা রোজগারের ফ্যাক্টরি বনে গেছে। তার একটা বিশাল অঙ্ক যাচ্ছে বর্তমান শাসক দলের কাছে। তাদের ভালো দেখানোর জন্য জোর করে বেশি নম্বর দেওয়ার হিড়িক পড়ে গেল। নম্বরের সঙ্গে জ্ঞানের কোনো সামঞ্জস্য রইল না। ভালো ছাত্রদের দিন শেষ হয়ে গেল। এরা রামকৃষ্ণ মিশনকে বাগে আনতে চেয়েছিল তাদের এনজিও তকমা দিয়ে, কিন্তু মিশন অরাজি হওয়ায় তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা যে প্রথম 10টা স্থান পেত তা বন্ধ হয়ে গেল। শিক্ষার বেসরকারীকরণ। বামফ্রন্ট প্রযুক্তিবিদ্যা ও চিকিৎসা শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে ছিল, এবং 1980 দশকের শেষের দিকে রাজ্যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ স্থাপনের কেন্দ্রের প্রস্তাব তারা মানেনি। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দক্ষিণের অন্যান্য রাজ্যগুলো কেন্দ্রের নীতি মেনে নিয়েছিল এবং বেসরকারি নিয়োগকারীদের ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের অনুমতি দিয়েছিল। এই রাজ্যগুলোতে ইঞ্জিনিয়ারিং আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বাংলা থেকেও ছাত্ররা সেখানে গেছে। 1990-এর দশকের মাঝামাঝি রাজ্য ছেড়ে মেধাবী ছাত্ররা চলে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে সরকার তার নীতি পরিবর্তন করতে বাধ্য হয় এবং রাজ্যে বেসরকারি এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের অনুমতি দেয়। চিকিৎসা শিক্ষা বেসরকারীকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে অনেক পরে। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অন্য রাজ্য কিন্তু তার আগে খুলে ফেলেছে, ফলে তারা অনেক বেশি এগিয়ে গেছে। আমরা যখন খুলেছি তখন অনেক দেরি। একটা জাতি বা রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা আমাদের কেবল সেই জ্ঞানই দেয় না যা আমাদের নিজেদের জন্য পৃথিবীতে একটা জায়গা চাকরি পাওয়ার জন্য প্রয়োজন হয়। এটা আমাদের দেশের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সিপিএমের অধীনে পশ্চিমবঙ্গ অন্যদের বা বলা যায় আক্রমণকারীদের ইতিহাস শেখাতে বেশি আগ্রহী ছিল। বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্রের মতো রাজ্যের গর্বের মানুষদের ইতিহাস সম্পর্কে বামফ্রন্টের আগ্রহ ছিল না। তাদের কাছে কার্ল মার্কস গুরুত্বপূর্ণ, মোহাম্মদ ও তার জীবনযাত্রা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বামী বিবেকানন্দের জন্য তারা মাত্র এক লাইন রেখেছিলেন।
তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ঘৃণ্য প্রতিষ্ঠানে পরিণত করেছে, যেখানে হিন্দু ও হিন্দুত্বকে অভিশপ্ত করা হয়েছে, কিন্তু ইসলাম ও সাম্যবাদকে দেখানো হয়েছে শান্তিপূর্ণ মতাদর্শ হিসেবে। সেখানে তৃতীয় শ্রেণীর ছাত্রদের হিন্দুদের মধ্যে শ্রেণী বিভাজন এবং বিভিন্ন শ্রেণীতে ঘৃণা করতে শেখানো হয়। যেখানে চতুর্থ শ্রেণীর ছাত্রদের শেখানো হয় উচ্চবর্ণের হিন্দুরা শূদ্রদের হত্যা করত এবং যে কোনো অজুহাতে পুরো গ্রাম নিশ্চিহ্ন করত। ইতিহাস ও ভূগোল পার্ট 2 পৃষ্ঠা 26টা দেখতে হবে। এটা সর্বৈব মিথ্যা ছিল, সত্যি হলে কথা ছিল না। তারা নিষ্পাপ হিন্দু শিশুদের মস্তিষ্কে আজীবন হিন্দুদের সম্পর্কে বিদ্বেষ চাপিয়ে গেছে, অথচ তারা অনেক কাঠখড় পুড়িয়ে বোঝাতে চেষ্টা করেছিল যে ইসলামের ইতিহাসের প্রকৃতই নেতিবাচক দিকগুলোকে পাঠ্যপুস্তকে নেতিবাচক আলোয় দেখানো যাবে না। বলেছিল যে কোনো আওরঙ্গজেবকে কখনো সাম্প্রদায়িক দেখানো যাবে না, এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য হানাদারদের সমস্ত গণহত্যার ইতিহাস মুছে ফেলতে হবে। সেখানে তারা প্রকাশ্যে হিন্দু ধর্মের প্রতিটি আকারের বিরুদ্ধে, প্রতিটি যত সেক্ট আছে, যত উপগোষ্ঠী আছে, তাদের বিরুদ্ধে বিষ ছড়াতো। এই যে ক্ষতি বামফ্রন্ট করেছে শিক্ষাক্ষেত্রে, তার দীর্ঘস্থায়ী প্রভাব এখন আমরা পাচ্ছি। এই বিস্ময় ফল আগামী 1 শতকের জন্য বাংলাকে শেষ করে দিয়েছে। কবে এই রাহু মুক্তি হবে কে জানে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বিষয়গুলো গম্ভীরভাবে ভাবুন এবং ওই বামপন্থাকে সম্পূর্ণরূপে মুছে দেওয়ার চেষ্টা করুন। কোনো ভোট তাদের দেবেন না। আজকে আমি এইখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।